প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ আব্দুল জলিল, সহকারী অধ্যাপক, চন্দ্রপুর ডিগ্রি কলেজ, কবা, রাজশাহী, অনলাইন ক্লাসের শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব, দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র, কোড 254। আজকের আলোচ্য বিষয় হচ্ছে আর্থিক বিবরণী বিশ্লেষণ, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের ষষ্ঠ অধ্যায়ের আর্থিক বিবরণীর বিশ্লেষণ এই অধ্যায়টুকু আলোচনা করছি। কোভিড-19 জন্য আর্থিক বিবরণীর বিশ্লেষণ এই অধ্যায়টুকু সংক্ষিপ্ত করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এই অধ্যায়ে আমরা তাহলে আর্থিক বিবরণীর বিশ্লেষণ এ সম্পর্কে জানবো। তাহলে আর্থিক বিবরণী কি, এই অধ্যায় থেকে আমরা জানতে পারবো আর্থিক বিবরণী কি, অনুপাত বিশ্লেষণ কি, ইহার প্রয়োজন কেন, স্বল্পমেয়াদী ঋণ পরিশোধ ক্ষমতা যাচাই অথবা তারল্য অনুপাত সমূহ কি কি। প্রিয় শিক্ষার্থীরা, আর্থিক বিবরণী কি এটা আমাদের সর্বপ্রথম জানতে হবে। আর্থিক বিবরণী হচ্ছে নির্দিষ্ট সময়ান্তে বা নির্দিষ্ট বছর শেষে একটা ব্যবসায় প্রতিষ্ঠান তার ব্যবসায়ের সর্বাঙ্গীন আর্থিক অবস্থা ও আর্থিক চিত্র তুলে ধরার জন্য যে বিবরণী প্রস্তুত করে তাকে আর্থিক বিবরণী বলে। আবারও বলছি যে একটা ব্যবসা প্রতিষ্ঠান নির্দিষ্ট সময়ান্তে তার ব্যবসায় সর্বাঙ্গীন আর্থিক অবস্থা প্রকাশ করার জন্য যে বিবরণী তৈরি করে তাকে আর্থিক বিবরণী বলা হয়। এখন আমরা জানবো, তাহলে তোমরা আর্থিক বিবরণী কি অবশ্যই এ সম্পর্কে ধারণা পেলে। এখন আমি তোমাদের আলোচনা করব যে অনুপাত বিশ্লেষণ কি। অনুপাত বিশ্লেষণ কাকে বলে বা কি? অনুপাত বিশ্লেষণ হলো দুটো বিষয়ের মধ্যে পারস্পরিক সম্পর্ককে যখন গাণিতিক ভাষায় প্রকাশ করা হয় তখন তাকে অনুপাত বলা হয়। তোমাদের একটি উদাহরণ দিলে বিষয়টি স্পষ্ট হবে। যদি বলা যায় যে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীর অনুপাত কত, তাহলে এই যে ছাত্র এবং ছাত্রীর অনুপাতকে আমরা সংখ্যায় প্রকাশ করছি, গাণিতিকভাবে প্রকাশ করছি, এটাই হচ্ছে অনুপাত। অনুপাত বিশ্লেষণের প্রয়োজন কেন? একটা ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক চিত্র তুলে ধরার জন্য অনুপাত বিশ্লেষণ খুবই গুরুত্বপূর্ণ। অনুপাত বিশ্লেষণের প্রয়োজনকে আমরা নিম্নোক্ত শিরোনামে আলোচনা করতে পারি। একটা হচ্ছে, সেটা হলো যে অনুপাত বিশ্লেষণের মাধ্যমে বিনিয়োগকারী তার বিনিয়োগ করার সময় সর্বপ্রথম লক্ষ্য করে যে প্রতিষ্ঠানে আমি বিনিয়োগ করতে যাচ্ছি সেই প্রতিষ্ঠানে বিনিয়োগ করলে আমার মূলধনটা ফেরত পাওয়ার সম্ভাবনা আছে কিনা, অর্থাৎ তার সচ্ছলতা আছে কিনা। অনুপাত বিশ্লেষণ বিনিয়োগকারীরা লক্ষ্য করে। বিনিয়োগকারী ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ক্ষেত্রে অনুপাত বিশ্লেষণের প্রয়োজন। দক্ষ ব্যবস্থাপকের উপর প্রতিষ্ঠানের সচ্ছলতা নির্ভর করে। ব্যবস্থাপক যদি দক্ষ হয় তাহলে ব্যবসা প্রতিষ্ঠানের প্রভূত উন্নতি সাধিত হয়ে থাকে। ঋণদাতাদের ক্ষেত্রে অনুপাত বিশ্লেষণের প্রয়োজন। ব্যবসা প্রতিষ্ঠানে ঋণদাতাগণ যে ঋণ প্রদান করে সেক্ষেত্রে তারা দেখে যে তাদের ঋণ দেওয়ার পর তাদের টাকা ফেরত পাবে কিনা, অর্থাৎ ঋণদাতারা বিশ্লেষণ করে জানতে পারে যে প্রতিষ্ঠানের অবস্থাটা কেমন। নিরীক্ষার ক্ষেত্রে নিরীক্ষা কার্য সঠিকভাবে সুসম্পন্নের জন্য অনুপাত বিশ্লেষণের প্রয়োজন আছে। সরকার কর্তৃপক্ষ অনুপাত বিশ্লেষণের মাধ্যমে প্রতিষ্ঠানের অবস্থা দেখতে পারে। প্রতিষ্ঠানের সর্বাঙ্গীন আর্থিক অবস্থা যাচাইয়ের জন্য অনুপাত বিশ্লেষণের প্রয়োজন হয়। প্রিয় শিক্ষার্থীরা, অনুপাত বিশ্লেষণে আমরা যে অধ্যায়টুকু এখানে করছি, এখানে আমরা কোভিড-19 জন্য এই অনুপাত বিশ্লেষণ চ্যাপ্টারটা সংক্ষিপ্ত করা হয়েছে। আমরা মোটামুটি স্বল্পমেয়াদী ঋণ পরিশোধ ক্ষমতা যাচাই বা তারল্য অনুপাত সমূহ, মুনাফা অর্জন ক্ষমতার অনুপাত সমূহ এবং সচ্ছলতা যাচাইয়ের অনুপাত সমূহ, এই তিনটো চ্যাপ্টার থেকে তিনটো অধ্যায়, তিনটি চ্যাপ্টার আমরা ভালো করে দেখব। তিন ধরনের অনুপাত বিশ্লেষণ থেকে আমরা ভালো করে জানার চেষ্টা করব। স্বল্পমেয়াদী ঋণ পরিশোধ ক্ষমতা যাচাই বা তারল্য অনুপাত সমূহ। স্বল্পমেয়াদী ঋণ পরিশোধ অর্থাৎ তারল্য অনুপাত সমূহকে আবার কয়েকটি ভাগে ভাগ করা হয়। তারল্য অনুপাত সমূহ হলো নিম্নরূপ। এক নম্বর হলো চলতি অনুপাত।
প্রিয় শিক্ষার্থীরা, চলতি অনুপাত হচ্ছে যে চলতি সম্পত্তি, এই অনুপাতের সূত্র হলো চলতি সম্পত্তি ডিভাইডেড বাই চলতি দায়। চলতি সম্পত্তি ডিভাইডেড বাই চলতি দায়। চলতি সম্পত্তি ডিভাইডেড বাই চলতি দায়। প্রিয় শিক্ষার্থীরা, চলতি অনুপাত নির্ণয়ের সূত্রটা হলো যে চলতি সম্পত্তি ডিভাইডেড বাই চলতি দায়। কোনো ব্যবসা প্রতিষ্ঠানের চলতি সম্পত্তিকে চলতি দায় দিয়ে ভাগ করে যে অনুপাত নির্ণয় করা হয় তাকে বলা হয় চলতি অনুপাত। চলতি অনুপাতের আদর্শ মান, স্ট্যান্ডার্ড মান হলো 2:1। আদর্শ মান হলো 2:1। আদর্শ মান হলো 2:1। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যে প্রবলেম দেওয়া থাকে, যে সে প্রবলেম সলভ করার পর চলতি অনুপাতের যদি আমরা নির্ণীত মান 2:1 এটা ক্যালকুলেশন করে পাই, তাহলে আমরা বলবো যে আমাদের প্রতিষ্ঠানের আর্থিক সচ্ছলতা ঠিক আছে, অর্থাৎ 2:1 হলো আদর্শ মান। প্রিয় শিক্ষার্থীরা, নির্ণীত মান যদি 2:1 এর কম বা বেশি হয় তাহলে ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিকূল অবস্থা বিরাজ করবে, এটা মনে করতে হবে। অর্থাৎ 2:1 এর কম বা বেশি কোনোটাই সমীচীন নয় ব্যবসা প্রতিষ্ঠানের জন্য। চলতি সম্পত্তি ইকুয়াল টু চলতি দায়। প্রিয় শিক্ষার্থীরা, চলতি সম্পত্তি গুণন কোনগুলো? আমরা চলতি সম্পত্তি নির্ণয় করতে পারি। চলতি সম্পত্তি ইকুয়াল টু হাতে নগদ যোগ ব্যাংক জমা যোগ মজুত পণ্য যোগ প্রাপ্য হিসাব যোগ প্রাপ্য নোট যোগ অগ্রিম ব্যয় হাতে নগদ ব্যাংক জমা মজুত পণ্য প্রাপ্য হিসাব প্রাপ্য নোট অগ্রিম ব্যয় স্বল্প মেয়াদী বিনিয়োগ। প্রিয় শিক্ষার্থীরা, চলতি সম্পত্তি নির্ণয় করার সূত্র হলো যে আমাদের হাতে নগদ কত টাকা আছে, ব্যাংকে জমা কত আছে, মজুত পণ্য কত, প্রাপ্য হিসাব কত, প্রাপ্য নোট কত, অগ্রিম ব্যয় এবং স্বল্প মেয়াদী ঋণ, এগুলোর সমষ্টি হলো ব্যবসায়ের চলতি সম্পত্তি। চলতি দায়, ব্যবসা প্রতিষ্ঠানের চলতি দায় ইকুয়াল টু প্রদেয় হিসাব যোগ প্রদেয় নোট যোগ ব্যাংক জমাতিরিক্ত ঘোষণাকৃত লাভ্যাংশ বকেয়া খরচ যোগ আয়কর সঞ্চিতি যোগ স্বল্প মেয়াদী ঋণ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা চলতি দায় নির্ণয় করব কিভাবে? আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের প্রদেয় হিসাব, প্রদেয় নোট, ব্যাংক জমাতিরিক্ত, ঘোষণাকৃত লাভ্যাংশ, বকেয়া খরচ, আয়কর সঞ্চিতি ও স্বল্প মেয়াদী ঋণ, এগুলো যোগ করলে আমরা চলতি দায় পাওয়া যাবে। প্রিয় শিক্ষার্থীরা, চলতি অনুপাত নির্ণয়ের ক্ষেত্রে কি হলো? তাহলে আমরা মোট হাতে চলতি সম্পত্তির যোগফল নির্ণয় করব। যোগফল নির্ণয় করার পর চলতি দায় দিয়ে ভাগ করব। যে ফলাফল আসবে সেটাকে আমরা লক্ষ্য করবো যে আমাদের আদর্শ মান 2:1 এর চেয়ে কম না বেশি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আদর্শ মান হলো 2:1, অর্থাৎ আমাদের নির্ণীত মান যদি 2:1 এর কম হয় তাহলে
আমাদের ধরে নিতে হবে, মনে করতে হবে যে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিকূল অবস্থা বিরাজ করছে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা চলতি অনুপাত নির্ণয় করা শিখলাম। চলতি অনুপাতের সূত্র হলো কি? চলতি সম্পত্তি ভাগ চলতি দায়। এবার আমরা তড়িৎ অনুপাত নির্ণয় করব। তড়িৎ অনুপাত ইকুয়াল টু তড়িৎ সম্পত্তি ডিভাইডেড বাই তড়িৎ দায়। প্রিয় শিক্ষার্থীরা, এখানে তড়িৎ সম্পত্তি ইকুয়াল টু তড়িৎ সম্পত্তি মানে যে তড়িৎ সম্পত্তি ইকুয়াল টু চলতি সম্পত্তি বিয়োগ মজুত পণ্য ও অগ্রিম খরচ। তড়িৎ সম্পত্তি ইকুয়াল টু, আবার সূত্র হলো তড়িৎ সম্পত্তি আমরা কোথায় পাবো, কিভাবে পাবো? তড়িৎ সম্পত্তি ইকুয়াল টু চলতি সম্পত্তি মাইনাস মজুত পণ্য যোগ অগ্রিম ব্যয়। প্রিয় শিক্ষার্থীরা, তড়িৎ অনুপাত নির্ণয়ের ক্ষেত্রে সূত্র হলো যে তড়িৎ সম্পত্তি ডিভাইডেড বাই তড়িৎ দায়। আমাদের এক্ষেত্রে তড়িৎ সম্পত্তি কিভাবে নির্ণয় করব সেটা জানতে হবে। তড়িৎ সম্পত্তি হলো যে চলতি সম্পত্তি থেকে আমরা মজুত পণ্য এবং অগ্রিম ব্যয় বাদ দিলে তড়িৎ সম্পত্তি পাওয়া যাবে। তড়িৎ দায় নির্ণয়ের সূত্র আবার হলো যে আগে আমরা পূর্বে করেছি চলতি দায় থেকে ব্যাংক জমাতিরিক্ত বাদ দিলে তড়িৎ দায় পাওয়া যায়। তাহলে দেখো যে তড়িৎ দায় ইকুয়াল টু চলতি দায় বিয়োগ ব্যাংক জমাতিরিক্ত, অর্থাৎ ব্যাংক ওভারড্রাফট, ব্যাংক জমাতিরিক্ত। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, তড়িৎ অনুপাতের সূত্র হলো যে তড়িৎ সম্পত্তি ডিভাইডেড বাই তড়িৎ দায়। তড়িৎ সম্পত্তি নির্ণয়ের সূত্র হলো যে চলতি সম্পত্তি, পূর্বের 1 নম্বর অনুপাতে আমরা চলতি সম্পত্তি নির্ণয় করেছি। চলতি সম্পত্তি থেকে এখন সহজে চলতি সম্পত্তির সময় নির্ণয়ের সময় মজুত পণ্য এবং অগ্রিম ব্যয় যোগ করা হয়েছিল। তড়িৎ সম্পদ নির্ণয়ের ক্ষেত্রে এইবার চলতি সম্পত্তি থেকে এই মজুত পণ্য এবং অগ্রিম ব্যয় এই দুটো আইটেম আমাদের বিয়োগ করতে হবে, তাহলে আমরা তড়িৎ সম্পদ নির্ণয় করতে পারবো এবং নির্ণীত ফলাফলই হবে আমাদের তড়িৎ সম্পদ। তড়িৎ সম্পদকে তড়িৎ দায় দিয়ে ভাগ করলেই তড়িৎ অনুপাত নির্ণয় করা যাবে। এক্ষেত্রে তড়িৎ দায় হলো যে চলতি দায় থেকে ব্যাংক জমাতিরিক্ত বিয়োগ করলে পরে আমরা চলতি দায় নির্ণয় করতে পারবো এবং চলতি দায় পেয়ে যাব। চলতি দায় পাওয়ার পর তড়িৎ সম্পত্তিকে তড়িৎ দায় দিয়ে ভাগ করলে যে অনুপাত পাওয়া যাবে সেটাই হলো তড়িৎ অনুপাত। প্রিয় শিক্ষার্থীরা, তড়িৎ অনুপাতের স্ট্যান্ডার্ড রেশিও হলো 1:1, অর্থাৎ এখানে আদর্শ মান হলো 1:1। কোন ব্যবসা প্রতিষ্ঠানে 1 টাকা সম্পত্তির বিপরীতে 1 টাকা লোন থাকা যুক্তিযুক্ত। এর কম বা বেশি হলে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থাটা প্রতিকূল অবস্থা বিরাজ করবে, এটা আমরা ধরে নেব এবং এভাবেই মন্তব্য করতে হবে। অনেক ক্ষেত্রে আমাদের দুটো ব্যবসা প্রতিষ্ঠানের বা এক বা একাধিক ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক চিত্র দেওয়া থাকে এবং সেটাকে আমাদের তুলনা করতে বলা হয় যে কম্পেয়ার করো কোন ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক সচ্ছলতা ভালো, কোনটা ভালো নয়, কোনটা বেশি ভালো, কোনটাকে তোমরা চুজ করবা। এই ধরনের মন্তব্য লেখার কথা বলা থাকে আমাদের প্রবলেমে। আমরা আমাদের যদি এই যে সূত্রগুলো ভালোভাবে মুখস্থ থাকে এবং আমরা আমাদের বোধগম্য হয়, তাহলে আমরা অনুপাতগুলো নির্ণয় করতে পারবো এবং নির্ণীত অনুপাত অর্থাৎ আমাদের যে মান আসবে সেই মানকে লক্ষ্য করবো এবং স্ট্যান্ডার্ড রেশিওটা করবো, সেটাকে অনুসরণ করবো, করে আমরা আমাদের মন্তব্য লিখবো। যে শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই তাহলে বুঝতে পারছো যে তড়িৎ অনুপাতের যদি নির্ণীত মান 1:1 হয়, তাহলে আমরা বলবো যে ব্যবসা প্রতিষ্ঠানের মন্তব্যে বলবো যে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা সন্তোষজনক। নির্ণীত মান 1:1 এর কম বা বেশি হলে আমরা মন্তব্য করব যে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের বা উক্ত ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা সন্তোষজনক নয়।
প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা স্বল্পমেয়াদী ঋণ পরিশোধ ক্ষমতা যাচাই বা তারল্য অনুপাত সমূহের দুটো অনুপাত আমরা এখন জানলাম, যে চলতি অনুপাত কাকে বলে, তড়িৎ অনুপাত কাকে বলে, তড়িৎ অনুপাতের সূত্রটা কি, স্ট্যান্ডার্ড রেশিও গুলো কি, এটা আমরা জানলাম। প্রিয় শিক্ষার্থীরা, এইবার আমরা এটা স্বল্পমেয়াদী ঋণ পরিশোধ ক্ষমতা যাচাইয়ের আরেকটি অনুপাত জানবো, সেটা হলো চলতি মূলধন অনুপাত। চলতি মূলধন অনুপাত, চলতি মূলধন বলা হয় কাকে? ওয়ার্কিং ক্যাপিটাল। ওয়ার্কিং ক্যাপিটাল এটা তোমাদের আমি স্পষ্ট করে বোঝানোর চেষ্টা করছি। দৈনন্দিন ব্যবসা পরিচালনার জন্য যে মূলধনের প্রয়োজন হয়, দ্যাট ইজ কল্ড ওয়ার্কিং ক্যাপিটাল। অর্থাৎ আমাদের দৈনন্দিন ব্যবসা, প্রতিদিন ব্যবসা পরিচালনার জন্য যে টাকার প্রয়োজন হয়, যে মূলধনের প্রয়োজন হয়, সেটাই হলো ওয়ার্কিং ক্যাপিটাল। এই চলতি মূলধনকে চলতি দায় দিয়ে ভাগ করলে চলতি মূলধন অনুপাত পাওয়া যায়। চলতি মূলধন অনুপাত নির্ণয় সূত্র হলো যে কার্যকরী চলতি মূলধন বা কার্যকরী মূলধন, একই কথায় কার্যকরী মূলধনকে চলতি দায় দিয়ে ভাগ করলে আমরা চলতি মূলধন অনুপাত পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থীরা, চলতি মূলধন অনুপাতের আদর্শ মান হলো 1:1, অর্থাৎ স্ট্যান্ডার্ড রেশিও 1:1। প্রিয় শিক্ষার্থীরা, চলতি মূলধন অনুপাত নির্ণয়ের সময় আমরা লক্ষ্য করব, দেখব যে আমাদের নির্ণীত মান যদি 1:1 কম হয়, তাহলে জানবো যে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থাটা ভালো না। প্রিয় শিক্ষার্থীরা, এইবার আমরা তাহলে চলতি মূলধন অনুপাতের সূত্রটা জানবো। চলতি মূলধন অনুপাত ইকুয়াল টু চলতি মূলধন ডিভাইডেড বাই চলতি দায়। মূলধন ডিভাইডেড বাই চলতি দায়। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলতি মূলধন অনুপাতের সূত্র হলো কি? যে চলতি মূলধন ডিভাইডেড বাই চলতি দায়। চলতি মূলধন, আবারও বলছি যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্য পরিচালনার জন্য যে মূলধনের প্রয়োজন হয়, তাকে চলতি মূলধন বলা হয়। চলতি মূলধনকে চলতি দায় দিয়ে ভাগ করলে চলতি মূলধন অনুপাত নির্ণয় করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখানে স্ট্যান্ডার্ড রেশিও কত? 1:1। কোনো ব্যবসা প্রতিষ্ঠানের নির্ণীত মান 1:1 কম বা বেশি হলে আমরা ধরে নিব যে ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা সংকটজনক নয়, প্রতিকূল অবস্থা বিরাজ করছে। প্রিয় শিক্ষার্থীরা, এইবার আমরা অপর অনুপাতটি জানবো, নগদ ও চলতি দেনা অনুপাত। নগদ ও চলতি দেনা অনুপাত। নগদ ও চলতি দেনা অনুপাত। চলতি দেনা অনুপাত। নগদ ও চলতি দেনা অনুপাতের সূত্র হলো নগদ তহবিল ডিভাইডেড বাই চলতি দেনা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা নগদ ও চলতি দেনা অনুপাত নির্ণয়ের সূত্রটা কি সেটা আলোচনা করছি। দেখো, যে নগদ ও চলতি দেনা অনুপাতের সূত্র হলো নগদ তহবিল ডিভাইডেড বাই চলতি দেনা। কোনো ব্যবসা প্রতিষ্ঠানের নগদ তহবিলকে চলতি দেনা দিয়ে ভাগ করে যে অনুপাত নির্ণয় করা হয়, তাকে নগদ ও চলতি দেনা অনুপাত বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কোভিড-19 এর জন্য আমাদের ষষ্ঠ অধ্যায় সিলেবাসটা বেশ সংক্ষিপ্ত করা হয়েছে। আমরা এই অনুপাতগুলো 10-11টা অনুপাতগুলো মুখস্থ করলে আমাদের যে প্রবলেম দেওয়া থাকে, প্র্যাকটিক্যাল প্রবলেম, সেই অনুপাতগুলো আমরা নির্ণয় করতে পারবো। তাহলে স্বল্পমেয়াদী ঋণ পরিশোধ ক্ষমতা অনুপাত বা তারল্য অনুপাত সমূহ হলো কি? একটা হলো চলতি অনুপাত, তড়িৎ অনুপাত, চলতি মূলধন অনুপাত, নগদ ও চলতি দেনা অনুপাত। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা আজকে স্বল্পমেয়াদী ঋণ পরিশোধ ক্ষমতা যাচাই বা তারল্য অনুপাত সমূহ জানলাম। এর আলোকে আমাদের প্র্যাকটিক্যাল প্রবলেম দেওয়া থাকবে। প্র্যাকটিক্যাল প্রবলেমগুলো আমাদের সলভ করতে হবে এবং সেগুলো আমরা সলভ করব এবং দেখব যে আমাদের স্ট্যান্ডার্ড রেশিও কত এবং নির্ণীত রেশিও কত হচ্ছে। আমাদের স্ট্যান্ডার্ড রেশিওগুলো অবশ্যই মনে রাখতে হবে যে এই অনুপাতগুলোর স্ট্যান্ডার্ড রেশিওগুলো কি। তাহলে তোমরা অবশ্যই এই অনুপাতগুলো মুখস্থ করবা। আমাদের অঙ্ক করতে গিয়ে যেহেতু সূত্র এটা, এই সূত্রগুলো মুখস্থ না থাকলে এবং স্ট্যান্ডার্ড রেশিও কত সেগুলো যদি মুখস্থ না রাখি, তাহলে আমি তোমাদের শিক্ষক হলেও আমি অঙ্কটা কিন্তু পরীক্ষা খাতায় করতে পারবো না। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অবশ্যই এই চ্যাপ্টারগুলো ভালো করে দেখবে এবং এই অনুপাতগুলোর স্ট্যান্ডার্ড রেশিও
কত সেগুলো তোমরা মুখস্থ করবা। পরবর্তীতে এই স্বল্পমেয়াদী ঋণ পরিশোধ ক্ষমতা যাচাই বা তারল্য অনুপাত সমূহের আলোকে প্র্যাকটিক্যাল প্রবলেমগুলো আমি তোমাদেরকে দেখাবো এবং স্ট্যান্ডার্ড রেশিওর সাথে নির্ণীত রেশিও কি দাঁড়াচ্ছে সে সম্পর্কে কিভাবে আমাদের মতামত লিখতে হবে, মন্তব্য করতে হবে, সেই প্রবলেমগুলো তোমাদের দেখাবো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই তোমাদের এই স্বল্পমেয়াদী ঋণ পরিশোধ ক্ষমতা যাচাই বা তারল্য অনুপাতের আলোচনা করলাম। তোমরা ভালো করে সূত্রগুলো মুখস্থ করবা এবং স্ট্যান্ডার্ড রেশিও কত সেগুলো মনে রাখবা। তোমরা সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে আবারও হাজির হব, তোমাদের সাথে দেখা হবে। তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি।